আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে? কবে নাগাদ হতে পারে জাতীয় নির্বাচন? এমন প্রশ্ন যখন সামনে আসে, কেউ কেউ বলে থাকেন, যেহেতু এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে একটি বৈঠক করেছেন, সেখান থেকে সিদ্ধান্ত এসেছে যে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন হবে। কিন্তু আবার কেউ কেউ এ নিয়ে অনেক আশঙ্কা প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বৈঠকটি হয়েছে, যেভাবে কথা হয়েছে যে আগামী রমজানের আগেই নির্বাচন হতে পারে, এটি একটি মিথ্যাচার বা এখানে রাজনৈতিক মারপ্যাঁচে পড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মেনে নিয়েছেন। এখন আসলে আদতে কি ঘটতে যাচ্ছে? নির্বাচনটা হবে কি নাকি আদৌ হবে না? এই যখন কথাবার্তা আলোচনা চলছে, তখন কিন্তু আমরা বিএনপির অনেক নেতাকর্মীদের মুখ থেকে আশঙ্কার কথা শুনি। যেমন আজকেও বিএনপির একজন অন্যতম নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কঠিন থেকে কঠিনতর অবস্থানে যাচ্ছে। একদিকে বাহিরে প্রকাশ করা হচ্ছে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন দেওয়া হবে, কিন্তু ভিতরে ভিতরে অন্য নকশা প্রণয়ন করা হচ্ছে। এই যে নির্বাচন নিয়ে আশঙ্কা, গুঞ্জন, আসলে বাস্তবিক অর্থে কবে নাগাদ নির্বাচন হতে পারে? বাংলাদেশের প্রেক্ষাপট এবং জাতীয় আন্তর্জাতিক রাজনীতি কি বলছে? বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এই আলোচনাটা করতে গেলে একটা বিষয় বলতেই হয়। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলার যে ভঙ্গুর পরিস্থিতি, এই পরিস্থিতি রেখে কি একটি জাতীয় নির্বাচন করা সম্ভব? একটা জাতীয় নির্বাচন তো বিশাল কর্মযজ্ঞ। এটি এই অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, যেভাবে তারা আইন শৃঙ্খলা নিজেদের কন্ট্রোলে আনার জন্য ব্যর্থ হচ্ছে, এই মুহূর্তে এই পরিস্থিতিতে যদি আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন হয়, সেটি কেমন নির্বাচন হবে? এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যেভাবে যে ধরনের পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, এর থেকে উত্তোলন আগামী 2-4 মাসের মধ্যে হয়ে যাবে? এটি কি সম্ভব? যে কাজটি এই অন্তর্বর্তী সরকার এই দীর্ঘ 11 মাসে করতে পারল না, এই অন্তর্বর্তী সরকার আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা একেবারে পরিপাটি করে সাজিয়ে ফেলবে, এটি ভাবাও তো অবান্তর মনে হয়। এই যে অন্তর্বর্তী সরকার যেভাবে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে, এই ব্যর্থতা নিয়ে যদি আগামীতে জাতীয় নির্বাচন হয়, সেটি হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কলঙ্কময় একটি নির্বাচন। ধরে নিলাম এই অন্তর্বর্তী সরকার আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। এই অন্তর্বর্তী সরকার কি ভোট কেন্দ্রের নিরাপত্তা দিতে পারবে? এই পরিস্থিতি কি এই মুহূর্তে বাংলাদেশে আছে? ভোট কেন্দ্রের নিরাপত্তা দেওয়ার মতো সক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের আছে? এই অন্তর্বর্তী সরকার তো আগামী রমজানের আগে নির্বাচনে একটি পরিবেশই সৃষ্টি করতে পারবে না। আপনার পাশের একটি ভোট কেন্দ্রে যদি কেউ দিনের বেলা ভোট সিল মেরে বাক্সবন্দি করে, কে ঠেকাবে? সেই সাধ্য কার রয়েছে? কোন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে? কোন রাজনৈতিক দলের রয়েছে? এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, একমাত্র মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছে বিএনপি, জামাতে ইসলাম। এখন তাদের নিজস্ব এলাকায় যদি তারা ভোট বাক্সবন্দি করে, সেটি ঠেকানোর সক্ষমতা তো এই অন্তর্বর্তী সরকারের নেই। অন্যদিকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ। এখন তিনি কেন একটি কলঙ্কময় নির্বাচন দিতে যাবে? যদি আগামী রমজানের আগে নির্বাচনের ব্যবস্থা করে, এটি তো একটি কলঙ্কময় নির্বাচন হবে। সারা বিশ্ব দেখবে বাংলাদেশে একটা কলঙ্কময় নির্বাচন হয়েছে। দিনের ভোট রাতে না, দিনের ভোট দিনেই বাক্সবন্দি করা হয়েছে। বিশেষ মহল বাক্সবন্দি করছে, বিশেষ রাজনৈতিক দল বাক্সবন্দি করছে।
তখন তো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বিশ্ববাসীর কাছে তথা জনগণের কাছে জবাব দিতে হবে, এবং তিনি যদি জবাব না দিয়ে পালিয়েও যান, তিনি তো সারা জীবন বাংলাদেশের জন্য ভিলেন হয়ে থাকবেন। আমরা তো বর্তমান সময়ে দেখছি শেখ হাসিনার আমলের নির্বাচন কমিশনারদের কি অবস্থা বর্তমানে হচ্ছে। তারা কলঙ্কময় নির্বাচন দেওয়ার কারণেই তাদের এই পরিণতি। তখনও তারা নির্বাচনী কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে নাই, ব্যর্থ হয়েছিল, বা আওয়ামী লীগ সরকার করতে দেয় নাই। এই যদি আওয়ামী লীগ সরকারের নির্বাচন কমিশনারের অবস্থা হয়, এই বর্তমান নির্বাচন কমিশনার যারা আছেন বা নির্বাচন কমিশন আছে, তারা যদি একই পথে হাঁটে একটি কলঙ্কময় নির্বাচন দেয়, সেটি একটি নজির হবে। কিন্তু সেই নজির বাংলাদেশের জন্য খুবই খুবই অমঙ্গল বয়ে আনবে। এই যে বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখ থেকে যে ধরনের কথা শোনা যাচ্ছে, সেটি তো স্পষ্টতই বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার আগামী রমজানের আগে নির্বাচন দেবে না। এখানে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বৈঠকটি হয়েছিল, এটি কোনো কাজেই আসবে না। অনেকেই তো বলছেন, আমি পূর্বেও বলেছি, অনেকেই মনে করছেন তারেক রহমান এখানে রাজনৈতিক একটি বড় ভুল করেছেন। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা তিনি মেনে নিয়েছেন। তবে এখানে আমার একটা কথা আছে, সেটি হলো এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করি, রাজনৈতিক যে সকল ব্যক্তিরা আছেন তাদের কথা চিন্তা করি, সেখানে তারেক রহমান এই মুহূর্তে অনন্য। তিনি বেশ যুগ উপযোগী কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন, তিনি বেশ বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। যদি তারেক রহমান সত্যিকার অর্থে আগামী রমজানের আগে নির্বাচনে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আদায় করতে পারে, তাহলে তারেক রহমান প্রমাণ করে দেবে তিনি একমাত্র যোগ্য ব্যক্তি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তার সমকক্ষ কেউই নেই। তিনি যা ভালো মনে করেন বা তিনি যে সিদ্ধান্ত নেন, সেটি একটি সঠিক সিদ্ধান্ত। আর যদি এই অন্তর্বর্তী সরকার আগামী রমজানের আগে নির্বাচন না দেয়, বিএনপি যদি আদায় না করতে পারে, তাহলে কিন্তু তারেক রহমানের চিত্রটা ভিন্ন হয়ে যাবে। তারেক রহমানও কিন্তু প্রশ্নবিদ্ধ হবেন। তারেক রহমানকেও জবাব দিতে হবে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের কাছে, তিনি কেন এই ধরনের আশায় আশান্বিত হয়েছিলেন, তিনি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বিশ্বাস করেছিলেন। তবে বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে, না করা ছাড়া তো কোনো উপায় নেই। এবং কেউ কেউ তো মনে করেন একটি বিশেষ মহল এনসিপি, এই অন্তর্বর্তী সরকারের কিছু কিছু ব্যক্তিবর্গ মিলে আগামীতে তারাই ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তারাই ক্ষমতায় যেতে চাচ্ছেন। এই জন্য তারা একটা নকশা প্রণয়ন করছেন। তারা আদতে নির্বাচন দেবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের সুদিন আসে, যতক্ষণ না পর্যন্ত এনসিপি প্রতিষ্ঠিত না হয়। অন্যদিকে আন্তর্জাতিক অনেক মারপ্যাচ রয়েছে আগামী নির্বাচন নিয়ে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু সুষ্ঠু হবে, এই নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে। আমরা দেখেছি বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে, এখনও বাংলাদেশে 35 থেকে 40% ভোটার আওয়ামী লীগকে চায়। এখন এত বড় একটি জনসংখ্যা 40 বা 35%, তাদেরকে ব্যতি রেখে যদি বাংলাদেশে একটি নির্বাচন হয়, সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে? আর যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা বা আওয়ামী লীগকে যারা ভোট দেয়, তারা যদি নির্বাচনের কেন্দ্রে না যায়, তাহলে ভোটের শতাংশ কতটুকু দাঁড়াবে? এখন প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগের সময় কত শতাংশ ভোট হয়েছিল, বা আওয়ামী লীগের সময় কত শতাংশ ভোট হয়েছিল, বা আওয়ামী লীগের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে বিদায় তো আওয়ামী লীগের পতন ঘটেছে। আমরা তো জানি, দেখেছি, মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ ছিল আওয়ামী লীগের সময়ে, যে আওয়ামী লীগ একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ, তারা নির্বাচন দিতে চায় না, তারা ক্ষমতাকে কুকিগত করে আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। এই জন্য তো একটি বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে, একটি সরকারের পতন ঘটেছে। আওয়ামী লীগ এই মুহূর্তে ছন্নবিচ্ছিন্ন। তাহলে আমরা সেই ছন্নবিচ্ছিন্ন যে কারণে যে রাজনৈতিক দলটি হয়েছে, তাদের উদাহরণ কেন টানতে যাব? আমরা ভেবেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে এই টানাপোড়েনটি একেবারে মিটে যাবে। কিন্তু প্রকৃত অর্থে বোঝা যাচ্ছে, রাজনৈতিক মারপ্যাঁচে বোঝা যাচ্ছে, বিএনপি নেতাকর্মীদের মুখ থেকে যে বয়ান শোনা যাচ্ছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে এখনও অনেক আশঙ্কা রয়েছে। তারা এখনও 100% নিশ্চিত হতে পারছে না যে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন হবে। দেখা যাক আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নজির সৃষ্টি করবেন কিনা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, কিভাবেই করবেন, যে পরিস্থিতি, যে পরিবেশ, নির্বাচনী যে পরিবেশ প্রয়োজন সেটি তো তিনি তৈরি করতে পারছেন না বা পারবেন না বলে মনে হচ্ছে। তাহলে তিনি গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে দেবেন, তিনি একটি কালজয়ী নির্বাচন কিভাবে দেবেন? তবে যদি নির্বাচন হয় সেটি কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে। যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়ে থাকবে, রাজনৈতিক দলের মাথার তাজ হয়ে থাকবে, না হলে কিন্তু তাকে পায়ের নিচে পতিত করবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।